দর্শক স্বাগত জানাচ্ছি টিভি24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি হিসান জুয়েল। আমেরিকা, ইসরায়েল এবং ইরান যে যুদ্ধে জড়িয়ে পড়েছে, এটির শেষ কোথায়? এই প্রশ্নটির উত্তর খুঁজে পাওয়া যাচ্ছে না। কার্যত একটি যুদ্ধবিরতি চলছে, শান্তি চুক্তির জন্য আলাপ আলোচনা, প্রস্তাবনা, পাল্টা প্রস্তাবনা, হুমকি ধুমকি সবই চলছে, কিন্তু কিভাবে এটি হবে, অর্থাৎ বিড়ালের গলায় ঘন্টাটা কে বাঁধবে, এটি খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং এটি কিভাবে হবে সেটিরও কোনো উত্তর খুঁজে পাওয়া যাচ্ছে না। এই কারণ দুপক্ষ যাদের মধ্যে এই শান্তি আলোচনাটি, শান্তি চুক্তিটি হবে, তারা কিছুক্ষণ পর পর অবস্থান পরিবর্তন করছেন। তাদের নিজেদের এখনকার অবস্থান কিছুক্ষণ পর পাল্টে যাচ্ছে। একটি পক্ষ একটি শর্ত মেনে নিলেই অন্য পক্ষ পাল্টা এমন একটি শর্ত দিচ্ছেন যেটি হয়তো তাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়, উল্টো তারা আরেকটি শর্ত যোগ করে দিচ্ছেন। অর্থাৎ হরমুজ ইস্যুতে কিছুটা আটকে থাকলেও পরবর্তীতে দেখা গেল ইরান হরমুজ খুলে দেওয়ার কথা বললেও উল্টো আমেরিকার পক্ষ থেকে বলা হচ্ছে যে তোমরা ভেঙে পড়েছো বলেই আমাদেরকে হরমুজ খুলে দিতে বলছো। অন্যদিকে ইরান বলছে ভেঙে তো পড়িনি, আমাদের কাছে আসো, যদি পাল্টা আরেকবার আক্রমণ করতে চাও তখন আমরা উচিত জবাব দেব। অর্থাৎ যদি প্রশ্নটি চলে আসে আপনি শান্তি চুক্তির জন্য আলোচনা করেন, তাহলে ধমক দিয়ে, হুমকি দিয়ে সেটি কতটা পাওয়া সম্ভব? অর্থাৎ পুরো পরিস্থিতি এক ধরনের ঘোলাটে অবস্থায় রয়েছে। এই ঘোলাটে অবস্থা কিছুটা পরিষ্কার হওয়ার জন্য আমরা আলোচনা করতে আমরা আমন্ত্রণ জানিয়েছি স্কুল অফ সায়েন্স অ্যান্ড অ্যালাইড হেলথের প্রফেসর ডক্টর মহসিনী পাটোয়ারি। আমাদের সাথে যোগ দিচ্ছেন নিউ জার্সির মনমাউথ ইউনিভার্সিটির স্কুল অফ সোশ্যাল ওয়ার্কের ডিন প্রফেসর ডক্টর গোলাম এম মাদবর। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আমরা ইরান ইস্যুতে নিঃসন্দেহে আলোচনা করব, তবে আপনারা দুজনেই ইউনিভার্সিটির প্রফেসর, আমেরিকাতে অধ্যাপনা করেন, এখানকার শিক্ষার্থীদেরকে পড়ান। সেই জায়গায় মর্মান্তিক একটি ঘটনা ঘটে গিয়েছে। বাংলাদেশের দুইজন শিক্ষার্থী সাউথ ফ্লোরিডায়, তাদেরকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং নিখোঁজের 10 দিন পর প্রথমে একজন ছাত্রের মরদেহের উদ্ধার করা সম্ভব হয়েছে, পরবর্তীতে ছাত্রীটির খণ্ডিত অংশ পাওয়া যাচ্ছে। প্রফেসর ডক্টর মহসিনী পাটোয়ারি, এটি আসলে কি ইঙ্গিত করে? দুজন মেধাবী শিক্ষার্থী, পিএইচডি গবেষক, তারা বাংলাদেশ থেকে আমেরিকা এসেছিলেন পড়াশোনা করতে, জ্ঞান অর্জন করতে, নিজেদের ক্যারিয়ারটাকে সমুন্নত করতে, নিজেদের পরিবারটাকে আরেকটু উন্নত করতে। সেখানে তাদের পরিবার এখন অপেক্ষা করছে তাদের মৃতদেহ, যেটুকু পাওয়া গেছে পুরোটুকু নয়, সেটুকু ফেরত পেতে। অর্থাৎ আমেরিকাতে আপনাদের শিক্ষার্থী বাংলাদেশি যারা আছে তারা কি আসলেই অসহায়, নাকি এটি বাংলাদেশি বলে নয়, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা যেটি হয়তো তাদের ক্ষেত্রে নির্মমভাবে হয়েছে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি প্রথমেই যে আপনার যে দুজন নাহিদ সুলতানা এবং যে ছাত্রটা মারা গেছে জামিল আহমেদ লেমন, জি, আমি তাদের পরিবারের প্রতি আমার অত্যন্ত সমবেদনা। আপনারা জানেন, ছেলেপেলেদেরকে আমেরিকা পাঠাতে মা বাবার যত টাকা পয়সায় হোক, বাংলাদেশ থেকে টাকা পাঠানো বা এই গ্রাজুয়েট স্টাডিতে এখানে আসা, এটা একটা সাধারণ ব্যাপার না। অনেক পরিশ্রম, অনেক কষ্ট, মা বাবার অনেক আশা ভরসা সবকিছু নিয়ে ওরা আশা নিয়ে এরা এখানে আসছে, এরা এখানে পড়াশোনা করতে আসছে। এই যে নির্মম ঘটনাটা ঘটলো, এই জন্য আমরা তাদের পরিবারের প্রতি অত্যন্ত সমবেদনা জানাই টিভিএন এর পক্ষ থেকে এবং আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে, আমরা যারা এখানে শিক্ষকতা করি। আমি মনে করি এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। বিচ্ছিন্ন ঘটনা এই জন্যই বলছি যে আমরা যা রিপোর্ট দেখলাম, সেই রিপোর্টে মনে হলো যে সাউথ ফ্লোরিডার এই দুইজন ছাত্রছাত্রী, পিএইচডি গবেষক ছাত্রছাত্রী, এটা যে ঘটনাটা শুরু হয়েছে যে তার রুমমেটের সাথে সম্পর্কের অবনতি নিয়ে। রুমমেট একটা, আমার মনে হয়, খুব ডিস্টার্ব পার্সোনালিটি। এটা আপনারা রিপোর্টে আগেও দেখেছেন যে তার মা বা তার ফ্যামিলি থেকে জানা গেছে, তার ফ্যামিলি থেকেই তার উপরে একসময় পুলিশের রেস্ট্রিকশন ছিল তাদের বাসায় না যাওয়া বা তাদের সাথে দেখা না করা, কারণ সে একটু চঞ্চল প্রকৃতির, অ্যাগ্রেসিভ পার্সোনালিটি। এর আগেও 2-3 বার মারামারি করে ইয়েতে পুলিশের কাছে তাকে যেতে হয়েছে আর কি। সুতরাং এই যে ঘটনাটা ঘটলো, তার রুমমেট ছিল এই জামিল আহমেদ লেমনের। সে ওখানে যেহেতু স্বাভাবিক কারণে তার
মেন্টাল অবস্থা এই ধরনের, সে হয়তো ডিস্টার্ব করতো। সেই ডিস্টার্ব করার ফলে সে একদিন করেছে, অভিযোগ করেছে ইয়ের কাছে, ইউনিভার্সিটি অফিসের কাছে। সো সেখান থেকেই আমার ধারণা সম্পর্কের অবনতি হয়েছে। ব্যক্তিগতভাবে ওই লোক তো, তার মাথায় একটু সমস্যা আছে। তারপরে এরকম একটা অভিযোগ আছে। আর ২ নম্বর, সে আন্ডারমাইন করেছে কিনা একে। আর ওই ছেলেটাকে যখন আপনি দেখবেন যে হিশাম আবু আলী, বিগ স্বাস্থ্য, জি। আমার মনে হয় মিডল ইস্টার্ন হবে আরকি। মানে ওরা ২৬ সম্ভবত বছর দেখে তাকে মনে হয় না। তার বয়স বলা হচ্ছে হ্যাঁ, ২৬ বছর। বেশ হেলদি, বেশ বেশ জি, হেলথি, হ্যাঁ, জি। বেশ হেলথি, লম্বা চওড়া এরকম আরকি। সে ওই কারণেই, যেহেতু তার আগেকার সময় থেকে তার মানসিক একটা অসুবিধা ছিল, সেই পরিপ্রেক্ষিতেই সে এটাকে প্ল্যান করে এটা করেছে। আর তার এমন একটা জিনিস আরো আমরা দেখেছি, আমি সেজন্য বলবো এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। আমি মনে করি আমাদের দেশ থেকে যারা পড়াশোনা করতে আসছে তাদের অত্যন্ত কেয়ারফুলি চলতে হবে। আর বিশেষ করে এই সিচুয়েশনে হোয়াট আই উড হ্যাভ ডান, আমি জানি, আমি করতাম কি, আমি অফিসে গিয়ে বলতাম যে আমি বাসাটা চেঞ্জ করব, আমাকে চেঞ্জ করে দাও, ফর পার্সোনাল রিজন আমি এখানে থাকতে চাচ্ছি না। কারণ বলে আমি এখান থেকে সরে যেতাম। কারণ তাকে ওই তার অ্যাগ্রেসিভ যে নিশ্চয়, সে তার সাথে এতদিন থেকে আসছে, ৩ মাস হলো মাত্র। সে বুঝতে পেরেছে তাকে ওইটা করা উচিত ছিল। তো আমাদের ছেলেপেলেদের যারা এখানে আছে, তার এই জিনিসগুলো তাদেরকে বুঝতে হবে আরকি। এটা ট্যাকটিক্যালি, বা ইভেন টিচারদের বিরুদ্ধে অভিযোগ করা, বা আপনার বন্ধু-বান্ধবের বিরুদ্ধে অভিযোগ করা, এই দেশে যারা আছে নাগরিক, এদের বিরুদ্ধে অভিযোগ করে, একটু কেয়ারফুলি এই জিনিসগুলো করতে হবে। আনলেস ইউ হ্যাভ দ্যাট কাইন্ড অফ সোশ্যাল সাপোর্ট। এটা একটা ওকে, জি, ইম্পর্টেন্ট ব্যাপার। ওকে। আর ওই যে ছেলেটা এটা করেছে, সেটা দেখা গেছে, বলে না, ক্রিমিনাল তার এভিডেন্স প্রত্যেক স্টেপে রেখে যায়। হুম, হুম। রাইট? এই যে গার্বেজ ব্যাগের অর্ডার দেওয়া, চ্যাট জিপিটি কেসে জানা, তারপরে আজকালকার যে মডার্ন যে টেকনোলজি, আপনার যে মোবাইল ফোন, এটাকে ট্র্যাক করা যায় ইজিলি, সে কোথায় গেছে, ওই যে যেখানে যেটা লাশ ফেলেছে, যে ব্রিজের কাছে, সেখানে ২ বার যে গেছে, সব ঘটনাগুলো পুলিশ ডিটেক্ট করতে পেরেছে আরকি। হুম। ডিটেক্ট করে ফেরত যার জন্য তাকে ধরছে। কারণ কথা হলো, তার জেল হোক, তার ফাঁসি হোক, কিন্তু ওই যে ২ টা যে প্রাণ, সেটা ওই ফেরত ২ টা আসবে না। প্রাণ সেটা আর ফেরত ফিরে আসবে না। ওই ২ টা মা-বাবা, হুম, ওই ৪ জন প্যারেন্টস, তারা তো তাদের ছেলে মেয়েকে আর ফেরত পাবে না। হুম। এটা হলো সবচাইতে বেশি ট্র্যাজেডির দুঃখের ঘটনা বিষয়। আরকি। আমরা ওকে। অত্যন্ত মর্মাহত এই ব্যাপারে। জি, প্রফেসর ডক্টর মহসিন পাটোয়ারি, অনেক ধন্যবাদ। আমরা আসলে সতর্কতার অংশ হিসেবেই এই আলোচনাটা করা। কারণ আমরা জানি যে বাংলাদেশে থেকে যারা আমেরিকা আসতে চান তারা অনেকেই টিভিএন 24 নিয়মিত দেখে থাকেন বিভিন্ন বিষয়ে পরামর্শের জন্য। তাদেরকে সতর্ক করার জন্য এই আলোচনাটা। ডক্টর গোলাম এম মাদবর, আপনার কাছে একটু জানি, সেটা হলো আপনি এখানে পড়েছেন, পড়িয়েছেন, দুটোরই অভিজ্ঞতা আপনার কাছে আছে। সেই ক্ষেত্রে একটু আপনার কাছে জানি, এই যে আমরা মা-বাবারা সন্তানদেরকে পাঠিয়ে দিলাম, এখানে পড়াশোনা করছে। কিন্তু বাকি যে খোঁজখবরগুলো, বিশেষ করে রুমমেট, সহপাঠী, সেইসব নির্বাচনের ক্ষেত্রে কতটা আসলে নিয়ন্ত্রণে মা-বাবারা বাংলাদেশ থেকে রাখতে পারেন? কিংবা এখানে যারা পড়ছেন সেই শিক্ষার্থীরা কতটা নিজে থেকে সতর্ক থাকা উচিত? ধন্যবাদ। আসলে আমাদের শ্রদ্ধেয় প্রফেসর মহসিনুল্লাহ পাটোয়ারি খুব সুন্দরভাবেই বলেছেন। আমি হয়তো রিপিট করব না। আসলে জি, আমিও সত্যি মর্মাহত এবং শোকাহত। এই ২ জন বাংলাদেশের অত্যন্ত মেধাবী এবং আমাদের উদীয়মান অ্যাকচুয়ালি দা ভবিষ্যৎ, আ যারা অকালেই এমন একটি আ দুর্ঘটনার শিকার হয়েছেন। এবং আমিও আসলে তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং তাদের পরিজনের প্রতি আমিও সম আ শোকাহত এবং তাদের প্রতি সমবেদনা আ আ জ্ঞাপন করছি। আসলে দেখুন, আপনি যে প্রশ্নটা করেছেন, যে এটা আসলে আমিও বলবো শ্রদ্ধেয় মনসুরা পাটোয়ারির সাথে, যে এটা আসলে একটা বিচ্ছিন্ন ঘটনা। এটা বাংলাদেশী বা অন্য কোনো দেশি হিসাবে না। এটা গ্রাজুয়েট স্টুডেন্ট আমরা বিশেষ করে এখানে যারা আসি, এবং তারা কিন্তু খুব অল্প বয়সে কিন্তু ২ জনেই পিএইচডি করতে আসছেন। ২৭ বছর বয়স ২ জনেরই। অত্যন্ত ডেফিনিটলি talented. University of South Florida. I had the pleasure to visit the campus. One of the very beautiful university, beautiful campus. আসলে দেখুন, এখানে যখনই লেখাপড়ার জন্য গ্রাজুয়েট স্টাডিজে স্টুডেন্টরা আসে,
তখন কিছু কিছু তাদের ভালনারেবিলিটি থাকে, যে এখন কতটুকু স্কলারশিপ নিয়ে আসছে। আমরা কিন্তু বাংলাদেশে একটা টেন্ডেন্সি আছে যে বাংলাদেশ থেকে লিভ করা মানেই লেখাপড়ার জন্য ফুল স্কলারশিপে চলে আসছে, এই একটা কথা কিন্তু বলে ফেলে সবখানে আর কি। আসলে কতটুকু ফুল সেটা আমরা বিশেষ করে দুইজনেই শিক্ষকতা আছে আমরা জানি। তো ভালনারেবিলিটির এই জন্যই যে রুমমেট সিলেকশনের ক্ষেত্রে অনেক সময় তাদের কিন্তু এই চয়েসটা থাকে না। তো এই যে ভদ্রলোক যে হিসাম আবু গারিবি, তার তো রেকর্ড আমরা দেখছি, তার ক্রিমিনাল রেকর্ড আছে, তার ভায়োলেন্স আছে, ফ্যামিলি ভায়োলেন্সের, এবং তার আত্মীয় তার বিরুদ্ধে কিন্তু আপনার একসময় কোর্টে রিপোর্ট করেছিল। তো এখন যেটা আসলে আমার কাছে মনে হচ্ছে লিমনের হয়তো জামিল লিমন তার সাথে রুমমেট, আই ডোন্ট থিঙ্ক এটা ইউনিভার্সিটির মাধ্যমে হয়েছে। এটা হচ্ছে আমার মনে হয় পার্সোনালি হয়তো সে শেয়ার করেছে তার সাথে। ওই ছেলে তো অনেক আগে স্টুডেন্ট ছিল, এখন তো আর স্টুডেন্ট না, 11 বছর পর আগে না কত আর কি, হিসাবের কথা আমি বলছি। তো এটা আমার কাছে মনে হয় না বিশ্ববিদ্যালয়ে কোনো কিছু এখানে করতে পারতো। তবে হ্যাঁ, এখন যেটা দেখা যাচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা যে খবরগুলো পাচ্ছি, যে জামিল লিমন কিন্তু তার ভাইয়ের কাছে বোধ একটা এক্সপ্রেস করেছিল ইজ ফিলিং ডিস্টার্ব বাই দিস গাই। এবং সেখানে তো স্বাভাবিকভাবে সে বলেছে, কিন্তু সে তো ওখান থেকে কিছু করতে পারবে না বাংলাদেশ থেকে। আমার মনে হয় তাকে বোধহয় অনেক সতর্ক থাকা উচিত ছিল এখানে। কিন্তু there is no doubt this is the guy, this psychopath criminal, he murdered both। এই পর্যন্ত আমরা যতটুকু দেখছি আমার মনে হয় না এখানে আর কোনো থার্ড পার্টি ইনভলভমেন্ট, যদিও বা আমি প্রিমেচিওর বলবো না, আইন প্রয়োগকারী সংস্থা এটা বলবে, আদালতেই বলবে। কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে এভিডেন্স গুলো, স্যারের মতো আমিও বলবো যে এভিডেন্স গুলো আপনি দেখুন, সে পরিকল্পিতভাবে কিন্তু সেটা করেছে। হি হ্যাজ ডান এভরিথিং, আমাজন থেকে অর্ডার দিয়েছে, চ্যাট জিপিটি কে কনসাল্ট করেছে, অল কাইন্ডস অফ থিংস সে একটা, এবং সে ওই যে আপনার ব্রিজটা ভিজিট করেছেন, ক্লিয়ার ওয়াটারে বলতেছে, তার ভিতরে কিন্তু অসঙ্গতিপূর্ণ, তার প্রত্যেকটা কথায় কিন্তু কনসিস্টেন্সি নাই। তার হাতের মধ্যে দাগ পাওয়া গেছে, বলছে এটা পেঁয়াজ কাটার সময় হয়েছে। তখন বললো তুমি কি রান্না করতেছিলা, হি কুড নট অ্যাকচুয়ালি সে এনিথিং বিকজ দিস আর অল লাইস, অ্যাবসলিউট লাইস। তো এইখানে আমার কাছে মনে হচ্ছে যেটা, যে লিমনের হয়তো আরেকটু বোধহয় আমার মনে হয় বিশ্ববিদ্যালয়ে বা তার অন্য যেভাবে হোক তার বোধহয় সরে যাওয়া উচিত ছিল আমার কাছে মনে হচ্ছে, কারণ সে দেখেছে হি ওয়াজ কন্টিনিউয়াসলি ডিস্টার্বিং। আর নাহিদা সুলতানা বৃষ্টি, আমি জানি না এখানে কোন ফ্যাক্টর কিভাবে হয়েছে। আমরা জানি যে দুজনের ভিতরে একটা সম্পর্ক গড়ে উঠেছিল, এবং হয়তো দুইজনকে সে শেষ করে দিল। বা এইখানে অনেকে অনেক ধরনের কিন্তু আপনার বিভিন্ন ধরনের মন্তব্য করছেন যে কি হতে পারে, কোনো মেয়ে গঠিত ব্যাপার আছে কিনা নাহিদ সুলতানা বৃষ্টির, হোয়াট এভার ইট ইজ, আপনার এটা কিন্তু একটা জঘন্য একটা হত্যাকাণ্ড। তো আমি যেটা বলবো, এটা গ্রাজুয়েট স্টুডেন্ট হিসেবে বিশেষ করে আন্ডার গ্রেড স্টুডেন্ট এখানে যারা আসে তারা কিন্তু আসলে মেইনলি কিন্তু আপনার দেখা যায় ইউনিভার্সিটি রেসিডেন্সে চলে যায়, সেগুলো ইউনিভার্সিটি কন্ট্রোল আছে। সেখানে কিন্তু আমাদের ইউনিভার্সিটি রেসিডেন্স যে অথরিটি আছে দেখি কন্টিনিউয়াস আইস, এবং শুধু যে অন ক্যাম্পাস উইদিন দ্য ক্যাম্পাস যে আপনার হল এগুলো থাকে তা না, কিন্তু অফ ক্যাম্পাসও থাকে, এবং সেগুলো কিন্তু অলরেডি কিন্তু এনরোলড ওই বাসাগুলো আর কি উইথ দ্য ইউনিভার্সিটি সিস্টেম, ইউনিভার্সিটি হাউজিং অথরিটি যেটা আছে তারা কিন্তু এটার সাথে করে, এবং দেখে শুনে কিন্তু সেই বাসাগুলো তারা রিকমেন্ড করে। তো গ্রাজুয়েট প্রোগ্রামে যে আমি বললাম কিছুটা ভালনারেবিলিটি থাকে, হয়তো তারা একটু চেষ্টা করে এখানে যারা আসে কিছু কম পয়সার মধ্যে থাকা, কারোর সাথে থাকা যায় কিনা। I don't know whether this is the case like this. তো সেখানে আসলে আমার মনে হয় he even did not realize that he's being ended with a criminal, this guy. এবং সে হয়তো মনে করেছে যে তার যা মনে হচ্ছে তার বোধহয় প্যালেস্টাইনিয়ান একটা ব্যাকগ্রাউন্ড অর সামথিং, মিডল ইস্টার, বাট হি ওয়াজ বর্ন হিয়ার, হিসাম যেটা বলা দেখা যাচ্ছে, এবং তাকে তার বডি এবং তার ইয়ে দেখে মনে হচ্ছে হি ডিড নট লুক লাইক এ, অ্যাপারেন্টলি আমার কাছে মনে হয় না, হি ডাজন্ট লুক লাইক সামওয়ান এ ভেরি নর্মাল কাইন্ড অফ পারসন। তার তো সাইকোলজিক্যাল বা তার মেন্টাল প্রবলেম আছে। সো স্টিল ইট ইজ টু আর্লি টু প্রিমেচিওর, বাট আপনার প্রশ্ন উত্তর যেটা হচ্ছে গ্রাজুয়েট স্টুডেন্ট হিসাবে আমার মনে হয় আমাদের আরেকটু সতর্ক হওয়া উচিত, এবং সেটা যদি এই ধরনের সিমটম দেখতে থাকে কালক্ষেপণ না করে, কোনো ধরনের আরো মানে ধৈর্য ওয়েট না করে, আমার কাছে মনে হয় তার ওখান থেকে সরে যাওয়া উচিত আর কি। এই অনেক ধরনের ধন্যবাদ। রিস্কি এনভায়রনমেন্টে তো থাকা উচিত না। অনেক ধন্যবাদ আপনাদের দুজন অভিজ্ঞ মানুষের কাছ থেকে এই পরামর্শটা নেওয়া। আসলে শিক্ষার্থী এবং অভিভাবক যাদের সন্তানরা আমেরিকায় পড়তে আসছেন তাদের সবার জন্যই আমি আশা করছি এটি হয়তো তারা অনুসরণ করার চেষ্টা করবেন, কিংবা এই পরামর্শগুলো অন্তত ভেবে দেখবেন। আমরা একেবারে পুরোপুরি মূল আলোচনায় ঢুকতে চাই, যুদ্ধ নিয়ে আলোচনা। প্রফেসর ডক্টর মহসিন ইউপাটরি, আপনার কাছে জানতে চাই, ইরান তো প্রস্তাব পাঠিয়েছে,
এটি এতদিন ধরে ইরানের পক্ষ থেকে অস্বীকার করা হলো, এখন বলা হচ্ছে হ্যাঁ তারা বেশ কয়েকটা ইস্যুতে প্রস্তাব পাঠিয়েছে। তারা বলছে আগে যুদ্ধটা বন্ধ করো, হরমুজটা খুলে দাও, যুদ্ধের পরে আমরা পরমাণু ইস্যুতে আলোচনা করব। অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন না, আগে পরমাণু ইস্যুতে আলোচনা করো, কারণ এটি নিয়ে তো যুদ্ধের সূচনা, এটি কিভাবে পরে হয়। তো এখন যে প্রস্তাবনাটা এসেছে সেখানে কি আপনি কোনো এক্সিটের জায়গা দেখছেন? কোন একটা সুড়ঙ্গের শেষ মাথায় আলো বলতে আমরা যেটি বুঝি সেটি দেখছেন? এটা 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 আপনি সঠিকভাবে বলেছেন যে মূলত দুটো কারণে আমেরিকা এবং ইসরায়েল ইরানকে অ্যাটাক করেছে। একটা কারণ হলো তাদের ইউরেনিয়ামের যে সমৃদ্ধিকরণ যেটা বলে আর কি, সেটাকে বন্ধ করা। ২ নম্বর হলো যে তাদের এনরিচড যে 60% এনরিচড যে ইউরেনিয়াম ছিল জমা, সেইটাকে আহ, ধ্বংস পিক আপ করা অথবা দেশের বাইরে করে দেওয়া। তার মানে হলো ইরান যেন কোনোদিন নিউক্লিয়ার অস্ত্র তৈরি করতে না পারে, সেটা বন্ধ করার জন্যই এই যুদ্ধটা যাওয়া হয়েছে আর কি। এবং ইরান যে এখন যে প্রস্তাবটা দিয়েছে, কারণ ইরানের যে সুপ্রিম লিডারকে মারার পর ইরানে নেতৃত্বের কিছু শূন্যতা হয়েছে। এখনো যদি সুপ্রিম লিডার আছে, কিন্তু ইমাম খোমেনির মতো যেরকম পাওয়ারফুল সেটা নাই। এবং নতুন সুপ্রিম লিডার নিজে অসুস্থ, ইনজিউর্ড হয়েছে, উনি কিছু ক্ষমতা আপনার রিভলিউশনারি গার্ডের উপর দিয়ে দিয়েছে। সুতরাং এই পরিপ্রেক্ষিতে ইরানে নিউক্লিয়ার ওয়েপনের ব্যাপারে, কন্ট্রোলের ব্যাপারে লিডারশিপের মধ্যে দ্বিমত আছে। পলিটিক্যাল লিডারশিপের সাথে মিলিটারি লিডারশিপের এটা নিয়ে দ্বিমত আছে। সুতরাং এটাকে ইন্টারনাল রিজলভ করার জন্যই ইরান একটা কম্প্রোমাইজ হিসাবে এই প্রস্তাবটা পাকিস্তানের কাছে নিয়ে আসে। সেটা যেটা বললেন যে পারমাণবিক আলোচনা আপাতত মুলতবি রেখেই আপনার হরমুজ প্রণালীটা খুলে দিবে তারা। বিনিময়ে তারা চাচ্ছে আমেরিকাও তাদের যেই অবরোধ যেটা আছে, তাদের পোর্টগুলোকে যে অবরোধ করছে সেটা খুলে দিবে। এটা করে দিলে আপাতত, এবং তারা যুদ্ধ বন্ধ করবে, একটা চুক্তি হবে যে নো মোর ওয়ার। এটা হলে তাদের জন্য একটা, এবং পরবর্তী পর্যায়ে তারা নিউক্লিয়ার ব্যাপারগুলো আলোচনা করবে। এখন আমেরিকার পজিশন হলো এই দুইটা কারণেই আমরা গেছি, যদি আমরা যুদ্ধ এখন বন্ধ করি তারপরে আমরা পরবর্তীতে নিউ আলোচনায় আমাদের হাতটা অত শক্তিশালী হবে না। এটা হবে না তা ঠিক না, কিন্তু অতটা শক্তিশালী হবে না। এখানে একটু আটকে আছে আর কি। এখন এই জিনিসটা আমার মনে হয় ব্লকেট করাটাও কিন্তু একটা যুদ্ধ। যদি আমরা বলি যুদ্ধবিরতি, এটা কিন্তু যুদ্ধবিরতি না। ব্লকেট করাটা, তাদের পোর্টগুলো ব্লকেট করাটা একটা যুদ্ধবিরতি। এই 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 ব্যাপারটা আমার মনে হয় এটা সলিউশনের কাছাকাছি করতে পারে আমেরিকা যদি মেনে নেয়। ঠিক আছে, আমেরিকা যুদ্ধ বন্ধ করলেও তো এর আগে তো কতবার হয়েছে, কাছাকাছি চলে আসছে, 1 inches ক্লোজ, তারপরে তো আমেরিকা গিয়া অ্যাটাক করলো। সুন্দর, আমেরিকা তো অপশন তো আছে, যদি নিউক্লিয়ার আলোচনায় যদি অগ্রগতি না হয় আমেরিকা সেখানে যেতে পারে। কিন্তু সমস্ত পৃথিবীটাকে এখন হোস্টেজ রাখা হয়েছে, সমস্ত পৃথিবীর ইকোনমিটাকে এখন ক্ষতি করা হয়েছে। আমেরিকার ইকোনমিটাকে, আমেরিকার ইকোনমি এর মধ্যে আপনার ইনভলভ, রাইট? বিলিয়নস অফ ডলার্স অফ এখানে আমরা খরচ করেছি, তেলের দাম বেড়ে গেছে, 13 জন সৈন্য মারা গেছে, গালফ সমর্থকদের যে বিলিয়নস অফ ডলার ক্ষতি হয়েছে, গ্লোবাল ইকোনমির উপরে মেজর একটা নেগেটিভ ইম্প্যাক্ট হয়েছে সব দেশে, ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে, রাইট? আর সুতরাং এটা সম্পূর্ণ হয়েছে, এবং তার ইউরোপিয়ান অ্যালাইরা মনে করতেছে ইট ওয়াজ ওয়ার অফ চয়েস ফ্রম হোয়াইট হাউস। ইট ওয়াজ ওয়ার অফ চয়েস ফ্রম হোয়াইট হাউস। ইট ওয়াজ নট আমেরিকার সিকিউরিটি প্রবলেম ইস্যু, রাইট? তো সবকিছু ইয়ে করে আমার মনে হয় দিস ইজ দ্য টাইম, পৃথিবীর কথা চিন্তা করে, আমেরিকান ইকোনমির কথা চিন্তা করে, মিড টার্ম ইলেকশনের কথা চিন্তা করে, পলিটিক্যাল লাইবিলিটি যেটা আসতেছে প্রেসিডেন্ট ট্রাম্প, রিপাবলিকান যে লাইবিলিটি আসতেছে, সেটা চিন্তা করে আমার মনে হয় আপাতত এই প্রথম পর্যায়টা যুদ্ধ বন্ধ হয়ে যাক, এবং আপনার হরমুজ প্রণালীটা খুলে দেওয়া হোক, যে 20% এনার্জি যেটা 1/3 অফ দি ফার্টিলাইজার যেখান দিয়ে যায় এটাকে ওপেন করে দেওয়া হোক। ওপেন করে আমার মনে হয় ওটাতে আমেরিকা যাওয়া উচিত। এখন কথা হলো যে এখানে শুধু আমেরিকাতে একটা ডিসিশন নেয় না, ডিসিশনের মধ্যে প্রাইম মিনিস্টার নেতানিয়াহুর সে আছে এর মধ্যে, এবং উনি কিভাবে চায়, উনি কিভাবে প্রেসিডেন্টকে কনভিন্স করবে,
তার উপরেই আর কি। কারণ এই যে আলোচনা যে হচ্ছে, আলোচনায় তো ওনার মেয়ের জামাই আর উৎকল। যে ভদ্রলোক আছে, তারা তো মোটামুটি ইসরায়েলি ইন্টারেস্টটা দেখছেন। হ্যাঁ, ইন্টারেস্টের পজিশনটা দেখছেন। সুতরাং এটা আমি মনে করি দিস ইজ আই থিঙ্ক এনাফ। আমেরিকার জন্য আমার মনে হয় এখন একটা এটা শেষের দিকে চলে যাওয়া উচিত। এটা আমাদের দেশের জন্য ক্ষতি হচ্ছে, আন্তর্জাতিক বলয়ের সব ক্ষতি হচ্ছে, আমাদের বন্ধু বান্ধবের ক্ষতি হচ্ছে এটা, এবং সবকিছু মিলে আমার মনে হয় হোয়াট এভার প্রপোজাল ইজ দ্যাট টুইক করে এটাকে অ্যাকসেপ্ট করে একটা কিছু করা উচিত আর কি। প্রফেসর ডক্টর গোলাম মাতবর, এই ইস্যুটাতে যেটি প্রফেসর ডক্টর মহসিন পাটোয়ারি বলছিলেন যে এটি করা উচিত, এই ইস্যুটাতে আমরা রয়টার্সের প্রতিবেদনে দেখছি যে আমেরিকার ইন্টেলিজেন্স গুলো যাচাই বাছাই করে দেখছে যদি এই মুহূর্তে আমেরিকা নিজেই নিজেকে বিজয়ী ঘোষণা করে এই যুদ্ধ থেকে বের হয়ে চলে আসে, তাহলে ইরান কতটা শক্তিশালী হয়ে উঠবে কিংবা ইরান কতটা হুমকি হয়ে উঠবে, এটি নিয়ে তারা যাচাই বাছাই করে দেখছে। আপনার কাছে কি মনে হয় যদি এই অপশনটা দেয়া হয় যে আমেরিকা প্রেসিডেন্ট ট্রাম্প বললেন যে আমরা এই যুদ্ধে জিতে গেছি, যা যা করতে চেয়েছি সব করে ফেলেছি, যুদ্ধ কালকে থেকে বন্ধ, তাহলে ইরান কি ভবিষ্যতের জন্য হুমকি হবে? আসলে দেখুন, এখানে আসলে আমরা সবাই কিন্তু একতরফা ভাবে দেখছি, শুধু হচ্ছে ইন্টারেস্ট অফ ইসরায়েল, ইন্টারেস্ট অফ আমেরিকা, ইন্টারেস্ট অফ ওয়েস্ট. Nobody is actually looking or talking about the justice issue here, equity issues here. আপনি দেখুন, ইরান বলা হচ্ছে যে 60% enriched ইউরেনিয়াম এবং 400 some kg or pound, I can't remember exactly, তাদের আছে, এবং যেটা বলা হচ্ছে এখন হয়তো it is already under the rubbles, এটাও বলা হচ্ছে। আপনি দেখুন, এটা কিন্তু অনেক দিন যাবত বলতেছে ইরান ইজ এ থ্রেট, ইরান মিসাইল, ইরানের ড্রোন। তা আপনি আমাকে বলুন তো, ইরান কাকে অ্যাটাক করেছে? ইভেন ইসরায়েলের সাথে তো কিছু হচ্ছে, কোনো ডিরেক্টলি তো ইরান তো ইসরায়েলকে অ্যাটাক করেন নাই। করেনি, ইরান কিন্তু যেটা করতে বারবার প্রক্সি স্ট্রং যারা করছে তাদেরকে তো আত্মরক্ষা। ইরান অর্থ অস্ত্র ট্রেনিং সবকিছুই দিয়েছে, মানে ইসরায়েলের Right. জন্য যারা প্রক্সি হচ্ছে। আত্মরক্ষার জন্য দিচ্ছে, বা সে একটা ইস্যু যেটা গাজা। আপনি জর্জিয়া মেলানির যদি আপনি স্টেটমেন্ট দেখেন, ইটালির যে প্রাইম মিনিস্টার, এনাফ ইজ এনাফ বলতেছে, এটা আসলে উই ক্যান নট টেক ইট অ্যাজ এ হিউম্যান বিং হোয়াটস হ্যাপেনিং গাজাতে যেটা হচ্ছে। এবং সেই প্যালেস্টাইনের ব্যাপারে একমত হচ্ছে, ইসরায়েলের এখানে সবচেয়ে বড় হচ্ছে আপত্তি হচ্ছে ইরানের ব্যাপারে, দে আর অনলি স্পোক পারসন, দে আর অনলি অ্যাডভোকেটিং ফর দ্য স্ট্রংলি যেটা ইরান বলছে। আপনি ইরান যেটা এখন, আমি কিন্তু সবসময় বলে আসছি যে এটা কিন্তু অনেকটা ইঁদুর বিড়ালের খেলার মতো, একবার এই সাইড ইঁদুর হয়ে যায়, একবার ওই সাইড ইঁদুর হয়ে যায়। সো ইটস নট গোয়িং এনিহোয়ার। এটা কিন্তু একটা জাস্ট খেলার মতো করছে, কারণ অনেস্টি সিনসিয়ারিটি কোনো দিকেই নাই কিন্তু আর কি। তো এবং যে কন্ডিশন গুলো দেওয়া হচ্ছে, ইউরেনিয়াম গুলো হ্যান্ড ওভার করতে হবে, হ্যান্ড ওভার টু হোম। তাহলে আমি বলবো যে অপোজিশন পার্টির যে নিউক্লিয়ার যে উইপনটা আছে, বা সেগুলো কেন হ্যান্ড ওভার করবে না কেন? এবং তারা তো কোনো সময় নাও করে নাই, হাও করে নাই, আসও বলে না, নাও বলে না, দ্যাট মিনস দেয়ার ইজ সামথিং। সেটার কথা কিন্তু কেউ বলে না। আমার কথা হচ্ছে একেবারে সারা ওয়ার্ল্ড এইরকম কিন্তু একতরফা কেন হয়ে যাচ্ছে? ইরানের আপনি বলছেন যে এটা কি আসলেই তারা কি কারো থ্রেট হবে কিনা, ইরান আজ পর্যন্ত কোনো এই ধরনের কোনো ইন্ডিকেশন কিন্তু দেন নাই। আমি কিন্তু আসলে প্লেইং দ্য ডেভিল অ্যাডভোকেটস হিয়ার। আপনি তো আসলে একটা ন্যায় সত্য এটা তো বলতে হবে আমাদেরকে। আমরা যদি এই বিশ্বে যদি এখনো যদি মাইট ইজ রাইট বলে সবাই মনে করি যে মাইট, আজকে আমি যদি তার পক্ষে না বলি, কালকে আমার এগেনস্টে আসবে। সুতরাং উই আর অল প্রোটেক্টিং আওয়ার ওন ইন্টারেস্ট, সেলফ ইন্টারেস্ট, উই আর নট টকিং অ্যাবাউট, যার ফলে আমরা কিন্তু অ্যাড্রেস করতে পারতেছি না সত্য মিথ্যা, ন্যায় পড়তে, এগুলো কিন্তু পৃথিবী থেকে উঠে গেছে। বিকজ এভরিথিং দ্য ওয়ে উই আর সিইং ইট ইজ মাইট ইজ রাইট। এবং অনেকেই কিন্তু এটা আমার মতো ফিল করছে, তো বলছে যে না, এটা তো ইজ গোইং টু এফেক্ট মাই ইন্টারেস্ট। আপনি এইরকম যদি হয়ে যায়, আলটিমেটলি কিন্তু সারা পৃথিবী কিন্তু দেখা যাবে যে ওই আপনার ডারউইনিজম চলে আসবে আর কি, যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, এন্ড দ্যাটস হোয়াট ইজ হ্যাপেনিং। ইরান আমি দেখি না যে ইজ গোইং টু বি থ্রেট ফর এনিওয়ান। আমি বললাম তো, মিডল ইস্টে যে ইসরায়েল, যে মনে করি ইসরায়েলকে তো আপনি ওইভাবে কোনো অ্যাটাক করেন নাই। ইসরায়েল তো অন্যভাবে দেখা যাচ্ছে, আপনার সিরিয়াকে করতেছে, লেবাননকে করতেছে, আপনার ইয়েমেনকে করতেছে, সবখানে তো করছে। তো আপনি যে বলছেন প্রক্সি ওয়ারের যেগুলো আর কি, যে তাদের যে মদত পোস্টে, ইরানের মদত পোস্টে যেটা আপনি কমপ্লেনটা বলতেছেন যে আনছে আর কি ওয়েস্টে, সেটা স্বাভাবিকভাবে তো তারও তো প্রোটেক্ট করার আছে, তারও তো একটা রাইট আছে। তো আমি দেখি না যে ইরান ইজ গোয়িং টু বি থ্রেট ফর মিডল ইস্ট অর এনিওয়্যার। ইরান অলওয়েজ শোড
always showed their civility, always showed their patience, এবং এই ধৈর্য এবং নিয়ে কিন্তু আসছে, কিন্তু continuously they are advocating for the right of the people of Palestine. I think that's what it is. I don't see. এবং আমেরিকার জন্য ইরান never been a threat. ওকে, The threat allies. তো allies টা আমাদের আরো অনেক জায়গায় আছে. Why সো we are not আমেরিকা going এই for this? অপশনটা নিতে পারে, মানে আপনার কাছে যে Right. কোয়েশ্চেনটা ছিল যে আমেরিকা তাহলে এই অপশনটা নিতে পারে, যে আমেরিকা বলতে পারে যে ঠিক আছে যুদ্ধ বন্ধ করে দিলাম, আমরা বিজয়ী হয়েছি, কিংবা যে কোনো একটা কথা They বলে can easily. আমার মনে হচ্ছে saving the face, এবং yes, they have accomplished some of their mission. আপনি যেটা ইউনাইটেড স্টেটস করতে চেয়েছিল, ইসরায়েল যেটা করতে, হয়তো ইসরায়েল is not happy so far because they want actually more out of this, so এখানে আসলে হয়তো স্যার একটু বলতেছিল যে এখানে তো একটা বিরাট রোল হচ্ছে নেতানিয়াহুর, so he is not getting actually that kind of the signal from that side. আমার মনে হচ্ছে they can easily save their face, the America এবং Israel, যে we have accomplished our target, we have demolished a lot of things, এবং infrastructure 200 বিলিয়নের উপরে ক্ষতি হয়েছে, যেটা ইরান বলছে আর কি। আর ইরানে এখন দেখুন অলরেডি কিন্তু ব্লকেডের ফলে আগের থেকে কিন্তু $20 বিলিয়ন অনেক কিন্তু অলরেডি কিন্তু ব্লকেড দেওয়া আছে, এবং ফার্দার ব্লকেড। এদিকে আমেরিকা বলছে যে আপনার দেখুন ইকোনমি, সরি যেটা বলতেছিলাম যে ওয়েস্টে সবখানে কিন্তু এখন এফেক্টেড হচ্ছে ইকোনমি। প্রথমে বলছিল 15% মানে oil is মানে not মানে going to affect আপনার কাছে anyone. একটু পরিষ্কার হয় প্রফেসর ডক্টর গোলাম মাদবর, সেটি হলো ইরান যে এখন প্রস্তাব দিয়েছে হরমুজ খুলে দেবে, এটি তো টোল ছাড়া খুলে দেবে, মানে কারো কাছ থেকে তো টোল নেবে না, যে কথাটা আমরা শুনতে পেতাম যে ইরান বিলিয়ন বিলিয়ন টোল ডলার দিয়ে, ইনকাম করে ফেলবে yeah. টোল থেকে, সেটি তো আর হচ্ছে না। তবে ইরানকেও আমি মনে করি আসতে হবে, একটু এগিয়ে আসতে হবে, যাতে ওয়ার কিন্তু কারোর জন্য কিন্তু ডিজায়ারেবল না। ইরানের ইকোনমি কিন্তু টোটালি কিন্তু ডিভাস্টেটেড। ইরানে কিন্তু এটাও চিন্তা করা উচিত যে আর কি তাদের কিছু ছাড় দিতে হবে। এসে কিন্তু আমার মনে হয় যুদ্ধটা কিন্তু ইমিডিয়েটলি কিন্তু আপনার স্টপ হওয়া উচিত। এবং ওকে, আপনি যথাযথভাবে প্রশ্নটা আমাকে যেটা বলছিলেন যে আমেরিকা কি এখন এখান থেকে ভিক্টোরি বলে আসতে পারে কিনা, ইয়েস, দেয়ার ইজ এভরি দ্য রেশনাল বিহাইন্ড ইউ কোয়েশ্চন। সো কিন্তু ইরানকে কিন্তু আসলে একটু বোধহয় এগিয়ে আসতে হবে। ইরান অলসো শুড অ্যাকচুয়ালি সেভ দেয়ার ফেস, সেভ দেয়ার ইকোনমি, সেভ দেয়ার পিপল, সেভ দেয়ার স্টেবিলিটি অ্যান্ড সভারেন্টি। সো আমার কাছে মনে হয় বইপক্ষে এসে এটা বলবে। তবে নেগোসিয়েশন যারা করছে তারা যদি অলওয়েজ যদি ব্লাইন্ড একটা ইন্টারেস্ট নিয়ে যায়, যেমন উইটকফ এবং যদি জেরার্ড কুশনার আর কি, দেন ইটস নট গোয়িং টু গো এনিহোয়ার। এবং আপনারা দেখুন বারবার কিন্তু পাকিস্তানে যাচ্ছে, এটা হচ্ছে না, ওয়ান স্টেপ ফরওয়ার্ড, টু স্টেপ ব্যাকওয়ার্ড, আলটিমেটলি the whole world is suffering. People are suffering miserably. $111 বোধহয় ব্যারেল হয়ে গেছে এখন ইয়েস। তেলের দাম, ক্রুড অয়েলের দাম, যেটা 70-80 তে থাকে ইউজুয়ালি, 70-75, সেখানে 111। প্রফেসর মাদবর অনেক সুন্দরভাবে বলছেন। জুয়েল, একটা জি, জিনিস দেখো বলো। যে দুইটা পার্টি, এখানে একটা পার্টি যদি হিউমিলেটেড মনে করে তাহলে শান্তি কোনোদিন আসে না। হুম। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার পরে জার্মানি যেটা হলো, এখন ইরানকে যদি তুমি সারেন্ডার করতে বলো, অ্যাবসোলিউট সারেন্ডার, ইরান জাতি কোনোদিন কিন্তু অ্যাবসোলিউট সারেন্ডার করে না। 90 মিলিয়ন পিপল, তাদেরকেও একটা উইন্ডো দিতে হবে, রাইট? একটা যে মেইন প্রাইম মিনিস্টার নেতানিয়াহুর যে ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট গোল যেটা ছিল যে ইরানকে ইয়ে করা, রিজিম চেঞ্জ করা, রাইট? কোন যুদ্ধে কিন্তু কেউ জয়ী হয় না। হুম, ইরানও ডিভাস্টেটেড হয়েছে, আমেরিকারও বিলিয়ন্স অফ ডলার খরচ হয়েছে, রাইট? কিন্তু ওদের যে রিজিমটাতে চেঞ্জ করতে পারে নাই, সেটাও ইরানের জন্য কিন্তু একটা জয়। সেটা নিয়ে যদি ইরান বেঁচে থাকে যে আমি সারেন্ডার করি নাই 100%, কিন্তু হার্ড লাইনাররা দেখতেছে তুমি এনরিস্ক করতে পারবা, এটা তো তাদের ন্যাশনাল রাইট সার্টেন পার্সেন্টেজ পর্যন্ত। আমেরিকার সাথে 2015-এ যে চুক্তি হয়েছে, সেই চুক্তিতে সার্টেন রেঞ্জ পর্যন্ত দেওয়া হয়েছে, সেই চুক্তিটা তো আমরাই ভাঙছি, রাইট? সেই দায়িত্ব তো আমরাই। এখন কথা হলো যে সেই জিনিসটা যখন সোলেমানিকে মারার পরেই তো তারা এনরিচমেন্ট শুরু হলো, কারণ চুক্তি ভাঙার পর তো তাদের আর সেই বার্তা ছিল না। সুতরাং আমার কথা হলো যে আমেরিকা উইন করবে, ভালো, আমেরিকা বলে দিছে আমরা সব ডিভাস্টেট করে ওদেরকে টেবিলে নিয়ে আসতে পারছি। ইরানও মনে করবে যে আমাদের রিজিম চেঞ্জ করতে চাইছে, আমরা রিজিম চেঞ্জ করতে পারে নাই, আমাদের জন্য এটা উইন। বোথ পার্টি উইল ফিল উইন, দিস ইজ দি টাইম টু স্টপ। ওকে, এটা আমার। আর প্রফেসর মাদবর যেটা বললেন, 100 বছর 200 বছর হিস্ট্রিতে ইরান তার প্রতিবেশীকে কি আক্রমণ করছে? করে নাই। আর সেই হিস্ট্রিতে আমাদের আছে, জি। আমাদের তো সেই history আছে। প্রফেসর ডক্টর মহসিন পাটোয়ারি, একটু স্পেসিফিকলি ঘরের একটি ইস্যুতে যাই, সেটা হলো যে 1973 সালের ওয়ার পাওয়ার্স অ্যাক্ট, যেটি বলছে
আপনাকে অবশ্যই যুদ্ধ শুরুর 60 দিনের মধ্যে কংগ্রেসের অনুমতি নিতে হবে। আগামী 1 মে সেই 60 দিন পূর্ণ হয়ে যাবে। তো এরকম একটি পরিস্থিতিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি করবেন? 1 মের মধ্যে এই বিষয়টি কাট করে দেওয়ার চেষ্টা করবেন, নাকি কংগ্রেসের এখন যে অনুমতি নেওয়ার বাধ্যবাধকতা সেই পথে তিনি হাঁটবেন? কারণ তিনি জানেন তার দলের অনেকেও কিন্তু এই যুদ্ধকে সমর্থন করছেন না। হ্যাঁ, তো ওনার যেটা এই 60 দিন পার হওয়ার পর যে ওনার যে একটা অপশন আছে যেটা কংগ্রেসের কাছে 30 জনের জন্য পারমিশন চাওয়া, হুম। রাইট? এক্সটেনশন। আবার সেই এক্সটেনশনের সময় কিন্তু কাকে অ্যাটাক করতে পারবে না সেটাও আছে, নিয়ম আছে। এখন সেই জিনিসটার জন্য উনি কংগ্রেসকে পারমিশন চাইলে যে আমি নেগোশিয়েট করতেছি, নেগোশিয়েটের জন্য 30 দিনের সময় দাও, সেটাই কতটুকু উনি কংগ্রেস দিবে সেটা সেটা একটা সমস্যার ব্যাপার আছে। আর যদি কংগ্রেস যায়, কংগ্রেস অল্টারনেট আরেকটা করতে পারে, কংগ্রেস যুদ্ধ ঘোষণা করার যুদ্ধের তাকে ইয়ে দিতে পারে, পারমিশন দিতে পারে, জি, অনুমতি দিয়ে দিতে সেদিকে পারে। যাওয়া হুম। সেই দিকে যাওয়ার সম্ভাবনা আমরা দেখছি না আর কি। আর যেহেতু আপনি যেটা বললেন যে লেজিসলেশনদের মধ্যে বোথ ডেমোক্রেটিক এন্ড রিপাবলিকান, বিশেষ করে রিপাবলিকানরা তাদের মিড টার্ম ইলেকশন নিয়ে তারা ব্যস্ত, যে ওর 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 পরিস্থিতি কি হবে সেই নিয়েও তারা ব্যস্ত। এই হিসাবে আমার মনে হয় যে উনি যত তাড়াতাড়ি চাইবে ওই এর মধ্যে একটা কিছু সমাধান করতে। আর তো 1 তারিখের সময় তো আর বাকি নেই, আজকে হলো 28, রাইট? রাইট। সেই জন্য ওনার সিকিউরিটি অফিসিয়ালদের নিয়ে বসতেছে। আর তা না হলে হয়তো ম্যাক্সিমাম কংগ্রেসের কাছে বলবে ঠিক আছে, নেগোসিয়েশন জন্য একটু সময় দাও, 30 দিনের সময়। তবে আমার মনে হয় সময় দরকারও নাই। যে প্রস্তাবটা ইরান দিয়েছে সেই প্রস্তাবটাকে একটু টুইক করে, ঠিক আছে এখন আমরা বন্ধ করি, পৃথিবীকে একটু মুক্তি দেই, একটু স্বস্তির নিঃশ্বাস আসুক, নিউক্লিয়ার ওয়েপন নিয়ে আমরা আলোচনা করি পরবর্তীতে ইমিডিয়েটলি, যেটা এতদিন ধরে করে আসছি। আর আমেরিকার তো অপশন আছে, আমেরিকার এক্সাম্পলও আছে, যে আমেরিকার পছন্দ না হলে আমেরিকা গিয়ে বোম করতে পারে, এ করতে পারে, সে করতে পারে। সুতরাং আমেরিকার ওই হ্যান্ডটা তো আছে। এই মুহূর্তে আমার মনে হয় এটা প্রেসিডেন্টের জন্য ভালো, তার পলিটিক্যাল লেগেসির জন্য ভালো, ইরানের জন্য ভালো, পৃথিবীর জন্য ভালো। উইন 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 এভরিবডি, রাইট? আর বিশেষ করে আর পোপের বিরুদ্ধে কথাবার্তা বলে সমালোচনা করে আরো পরিস্থিতি গোলাটে করে ফেলছে, বুঝছেন? নেতাদের একটু মুখে একটু গার্ড টার্ড থাকা উচিত, এবং পলিটিক্যাল সিস্টেম এটা দেখতে হবে আর কি, রাইট? খোমেনিকে মারা আর একটা দেশের প্রেসিডেন্টকে মারা এক কথা না। খোমেনি হলো স্পিরিচুয়াল লিডার, এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। হ্যাঁ, পোপকে একটা কথা বলা আর অন্য দেশের প্রেসিডেন্ট একটা কথা বলা এক জিনিস না। পোপ রিপ্রেজেন্ট 1.4 বিলিয়ন ক্যাথলিক খ্রিস্টিয়ানস। এই জিনিসগুলো যদি আমরা না বুঝি, আমরা কেমনে রাজনীতি করি? আই ডোন্ট নো, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। থ্যাংক ইউ। জি, আপনার সাথে একটু গোলাম মাতবো, আপনার কাছে জানতে চাই সেটি হলো যে ওপেক থেকে ইউনাইটেড আরব আমিরাতের বের হয়ে যাওয়ার যে বিষয়টি, এটি কি বর্তমান জ্বালানি তেলের বাজারে যে অস্থিরতা সেইখানে কোনো প্রভাব পড়বে, নাকি এটা আসলে কি ইঙ্গিত দিচ্ছে? কারণ অনেকে তো মনে করছিলেন যে আমেরিকা এই যুদ্ধের পরে মধ্যপ্রাচ্যে আমেরিকা তার নিয়ন্ত্রণ অনেকটুকু কমে যাবে, এমন কোনো ইঙ্গিত আছে? আসলে দেখুন, ওপেক কান্ট্রিজ গুলো আমরা জানি সৌদি আরবিয়া, ইরান, ইরাক, ইউএই, ভেনেজুয়েলা, রাইট? পরবর্তীতে আরো কতগুলো ছোট নাইজেরিয়া, এগুলো কান্ট্রি গুলো, গ্যাবন, এই কান্ট্রি গুলো আছে। আমার মনে হয় 4th লার্জেস্ট বোধহয় প্রডিউসার অফ অয়েল ইজ ইউএই অ্যামাং দ্য ওপেক কান্ট্রিজ। স্বাভাবিকভাবে অ্যাবাউট 15% অর সামথিং আমার মনে হয় আর কি। এভরি ডে কত বেরোল আমার ঠিক মনে নাই আর কি স্ট্যাটিস্টিকটা। স্বাভাবিকভাবে এখান থেকে বেরিয়ে আসা মানে they don't have to abide by this production. It's going to actually impact definitely the price even. Maybe it's going to shoot up the price even more. এটা ছাড়াও আর কি আরেকটা যেটা হবে আর কি, ওপেক কান্ট্রিজ গুলো কিন্তু আসলে কিন্তু অয়েল প্রাইসিংটা কিন্তু স্টেবিলিটিটা কিন্তু একটু মেনটেন করতো। সেখান থেকে বেরিয়ে আসা মানে স্বাভাবিকভাবে ওখানেও কিন্তু আপনার একটা ক্রাইসিস সিচুয়েশন বা বেকম সৃষ্টি হবে। সো আমার মনে হয় ইটস নট এ গুড সাইন, এবং ইটস গোয়িং টু এফেক্ট দ্য ইকোনমি, particularly the price of the oil. আমরা জানি ইকোনমি এভরিথিং অ্যাকচুয়ালি ডিপেন্ড অন এনার্জি। সো এনার্জি দিয়ে এফেক্টেড হয় স্বাভাবিকভাবে, কিন্তু ইকোনমি এফেক্টেড মিনস পিপল সাফারিং। সো দ্যাট আমার কাছে যেটা মনে হচ্ছে আর কি, আমার অবজারভেশনে is going to affect, because of quitting from OPEC, UAE, 4th largest producer of oil, definitely is going to shoot up the price. ডক্টর মৌসুমী পাটোয়ারি, কারণটা কি মনে হতে পারে আপনার কাছে হঠাৎ করে এই উদ্যোগটা নেওয়ার জন্য? কাকে বলছেন? জি, আপনাকে বলছি, ডক্টর পাটোয়ারি আপনাকে বলছি। ওকে, উদ্যোগ দুটো জিনিস। একটা হতে পারে যে এই যে গালফকে যে ইরান অ্যাটাক করলো,
সেটাকে তারা বলতে পারে যে আমাদের যে অ্যালায়েন্স আছে অন্যরা, ইজিপ্ট, সৌদি আরব এন্ড আদার্স এসে আমাদের হেল্পে আসে নাই, মানে যুদ্ধে নামে নাই, এই একটা হতে পারে। তা আমরা তোমাদের সাথে অ্যালায়েন্সে আছি, আমরা যদি আমাদের যখন দরকার তখন আমাদের হেল্প করো নাই, সেটা একটা কারণ হতে পারে। 2 নম্বর কারণ আমরা আন্ডারলাইনিং যেটা আমরা দেখি, আন্ডারলাইনিং হলো ইউনাইটেড আরব আমিরাত এবং সৌদি আরবের মধ্যে একটা স্যাটল একটা কম্পিটিশন আছে অনেক দিন থেকে এটা আছে। এবং ইউনাইটেড আরব আমিরাত ওরা যেহেতু সৌদি আরবের যে বড় ভাই সুলভ যে ব্যবহার, বিগ ব্রাদার সুলভ, ওরা অনেক সময় ওরা পছন্দ করে না। এই দুইটা। 3 নম্বর হলো যে তারা যদি এখন যুদ্ধে অনেক ক্ষতি হয়েছে ইয়েদের গালফ স্টেট গুলোর, এটাকে রিকভার করার জন্য এদের প্রোডাকশন বাড়াইতে হতে পারে, রাইট? কিন্তু যদি আপনার ইয়ের সাথে থাকেন, আপনি ওই যে আপনার কার্টেলের সাথে যদি থাকলে আপনি সেটা বাড়াতে নাও পারেন, তখন তারা বলে আমরা তো ফ্রি, আমরা আমাদের ইচ্ছা মতো তেলের দাম বাড়াবো। কিন্তু এটা একটা নেগেটিভ এফেক্টও আছে। বেশি প্রোডাকশন হলে কিন্তু দাম আবার কমে যাবে মার্কেটে, রাইট? ওভার প্রোডাকশন হলে, সাপ্লাই বেশি হলে ডিমান্ড কিন্তু মানে এটির সাথে যে প্রশ্নটি চলে আসছিল যে মধ্যপ্রাচ্যে আমেরিকার নিয়ন্ত্রণ কমে আসা, বিশ্বাসহীনতা, সেরকম জায়গাগুলো কি দেখছেন? এমন কিছু কি আছে? সেটা আমি দেখছি না, এই জন্য যে ইউনাইটেড ইউ উইন, ডিভাইডেড ইউ ফল। এই যে এই কার্টেলটাকে কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের আগেও বলেছিল এটা ভাঙ্গা দাও, এটার দরকার নেই, কারণ এটা একটা শক্তি, তো এটা একটা পাওয়ার, তো ইকোনমিক পাওয়ার হইলে ইকোনমিক পাওয়ার ইজ পাওয়ার, আরেকটি শক্তির জন্য সেটি থ্রেট, যে কোনো একটি পাওয়ার। এবং এটাকে যে ভাগ করে দিচ্ছে, এটা যে চলে আসছে, এটাও আমি মনে করি ওই ইউনিটিটাকে ব্রেক করার জন্য একটা ব্যাপার হতে পারে আর কি। এটা মিডল ইস্টের জন্য ক্ষতি হবে বলে আমি মনে করি। কিন্তু এটা স্যার বেনিফিশিয়ারি কিন্তু ইউনাইটেড স্টেটস, পেট্রো ডলার, এই ডলারটা তো এর মাধ্যমে এটা তো বেনিফিশিয়ারি ইউনাইটেড স্টেটস। অফ কোর্স, ইয়েস। সো মানে এটি সাপে বর হতে পারে আমেরিকার জন্য। সেটাই। ডক্টর পাটোয়ারি, আপনার কাছে সবশেষ যে বিষয়টি জানতে চাই, আপনি দেখার সুযোগ পেয়েছেন কিনা যে রয়টার্সের যে এক্সক্লুসিভ ইনভেস্টিগেশনটা, তারা বলছে যে আমেরিকা অন্তত 8টি স্টেটে স্থানীয় নির্বাচনে ফেডারেল সরকার তারা হস্তক্ষেপ করার প্রমাণ তাদের কাছে আছে। অর্থাৎ ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি তারা বিভিন্ন গোপন তথ্য চাইছে, ভোটারদের নানা জায়গায় অ্যাক্সেস নিচ্ছে। এই বিষয়টি মানে এটি কি সামনের মধ্যবর্তী নির্বাচন কিংবা অন্য কোনো নির্বাচনে, অর্থাৎ 2028 সালের নির্বাচনে কোনো রকম প্রভাব ফেলতে পারে কিনা? আমি আসলে ডিটেইল রিপোর্টটা আমি ওটা দেখিনি, কিন্তু এটা স্বাভাবিক কারণেই এই যে খোঁজ খবর নাও আর কি, এগুলা এটা ইটস নট গুড সাইন, ইট হ্যাজ নেভার হ্যাপেন্ড বিফোর, আই থিঙ্ক, রাইট? এটা নেওয়া মানে এটা যেসব ওই দেশগুলো, ওই স্টেটগুলা সম্ভবত কম্পিটিটিভ হবে আর কি, দেখা যাচ্ছে মোটামুটি ওই স্টেটগুলো পুরো কম্পিটিটিভ, এবং ওখানে একটা ইলেকশন স্ট্র্যাটেজি হতে পারে। কিভাবে অ্যারিজোনা, ওহাইও, কলোরাডো, মিশিগান, এইসব স্টেটের কথাই বের হয়ে আসছে। সুইং স্টেটগুলো, বিশেষ করে সুইং স্টেটে ওখানে ইলেকশন স্ট্র্যাটেজি হতে পারে। আবার ম্যানিপুলেট করা, আমেরিকাতে ইলেকশন ম্যানিপুলেট করা ইজ ভেরি ডিফিকাল্ট, বাট দ্যাট কুড বি দি ইন্টেনশন, যে কিভাবে এটাকে প্রপাগান্ডাটা করা যাবে। নির্বাচন তো একটা প্রপাগান্ডা, তো এটা কিভাবে করা যাবে সেই জন্য হয়তো ওগুলো কারেক্ট করতেছে আর কি। তবে ইন্টেলিজেন্স সিস্টেমকে ইউজ করে এটা করা মানে ওটা আবার ঠিক না আর কি। জি, ডক্টর গোলাম আহমদ, আপনার কাছে শুনি যে মধ্যবর্তী নির্বাচনে তো অনেক কিছু নিয়ে অনেক প্রত্যাশা অনেকে করছেন, কিন্তু মানে এই সিস্টেমগুলো, অর্থাৎ এটি তো জানা যায়নি এমনও তো অনেক কিছু থাকতে পারে। সবকিছু মিলে মধ্যবর্তী নির্বাচনে কোনো প্রভাব পড়বে কিনা বিষয়গুলো? আসলে দেখুন, এটা জেরিম্যান্ডারিং থেকে শুরু করে অল কাইন্ডস অফ সাপ্রেশন অপারেশন অ্যাক্ট, যেগুলো আর কি বিগত বিশেষ করে আপনার বাইডেনের সময় বলা হয়েছে বা ট্রাম্পের সময় বলা হয়েছে, এগুলা কিন্তু সবসময় হচ্ছে। এবং এটা কিন্তু পার্টিকুলার করে জেরিম্যান্ডারিং, যাতে করে কনস্টিটিউয়েন্সিকে একটু চেঞ্জ করে তাদের মেজরিটি চলে আসে। এই ধরনের এগুলা সবসময় হচ্ছে। কিন্তু দেখুন, গতবার যখন প্রেসিডেন্ট ট্রাম্প হেরে গেল, তখন কিন্তু সে অনেকগুলো কিন্তু লসুট করেছিল, কোনোটাই কিন্তু কোনো প্রমাণ মেলে নাই। সরি, যেটা বললো আর কি, ইন্টেলিজেন্সের মাধ্যমে যে এখানে এই ধরনের কোনো কিছু করা কিন্তু ইটস ভেরি ভেরি ডিফিকাল্ট। এবং এই ইলেকশনে হয়তো উনি না জিতলেও হয়তো সেই ধরনের কিন্তু অনেক কিছু বলতো যে না আমি, এখন আপনি যদি নিজেই যদি ট্রাস্ট না করেন, সেখানে তো আসলে বলা যায় না যে আপনি প্রেসিডেন্ট হয়ে বা আপনি বিরোধী দলের নেতা হয়ে, যে ইটস রিয়েলি টাফ। এখানে ইলেকট্রাল সিস্টেম ইজ ভেরি সিক্রেট,
হয়তো একটা দুইটা হয়তো কোথাও ছোটখাটো একটা নিয়ে হয়তো দুই একটা এদিক ওদিক হতে পারে, কিন্তু আসলে ইটস ভেরি ডিফিকাল্ট টু আপনার ম্যানিপুলেট দ্য ইলেকট্রাল সিস্টেম। এবং আপনি দেখুন জর্জিয়াতে যেমন তার নিজের পার্টির লোকেরাই কিন্তু লেফটেন্যান্ট জেনারেল তখন তার এগেনস্টে, লেফটেন্যান্ট গভর্নর তার এগেনস্টে গিয়েছেন, রাফসান, আই ক্যান রিমেম্বার এক্স্যাক্টলি দ্য নেম। সো এটা বরং আমার কাছে যেটা মনে হচ্ছে এটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে যদি এই ধরনের কিছু করে আর কি। জনগণ তখন কিন্তু আরো কনসাস হবে, কারণ দেশে কিন্তু যতই বলুন ডেমোক্রেসির উপর মানুষের কিন্তু একটা আস্থা আছে, এবং ডেমোক্রেসি ম্যাটার ইন দিস কান্ট্রি। ডেমোক্রেসি মিন সেক্রেট ইনস্টিটিউশন, যেগুলো কিন্তু আপনার এই ইলেকশনগুলো রান করে কিন্তু ইলেকট্রাল সিস্টেমটাকে এস্টাবলিশ করে আর কি। তো সেজন্য আমার কাছে মনে হচ্ছে এটা বড় হিতে আরো বিপরীত হতে পারে আর কি। ইটস নট গোয়িং টু অ্যাকচুয়ালি বি গুড, লুকিং অন গুড। তবে হ্যাঁ, এখন মধ্যবর্তী ইলেকশনটা হচ্ছে এখন প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য বিরাট, যেটা আমি মনে করি যেটার কারণে আপনার দেখুন ওনার কিন্তু হাইয়েস্ট দ্য লো, আমরা যেটা দেখছি রেটিং আর কি, একেবারে হাইয়েস্ট লেভেলে লো রেটিং যেটা আর কি। আমার কাছে মনে হয় যে যুদ্ধটাও থামবে বোধহয় এইটার কারণে। মধ্যবর্তী নির্বাচন তো এখন তো 4 মাস চলে গেল, আর বেশি দিন নাই, নভেম্বর আর কি। আলটিমেটলি যেটা দেখা যাচ্ছে সবখানেই কিন্তু ইটস নট লুকিং গুড ফর দ্য রিপাবলিকান পার্টি। এবং এই ধরনের যদি আপনার ম্যানিপুলেশন করতে যায়, দ্যাট ইজ গোয়িং টু বি, ওই যে বললাম, হিতে বিপরীত হতে পারে আর কি। সো দিস ইজ নট সামথিং দ্যাট এদেশের মানুষ কিন্তু আশা করে। আর এখন ম্যাটার হচ্ছে ইকোনমি ম্যাটার্স। আমরা সবাই জানি যে প্রত্যেকটা জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছেন, গ্যাসের দাম বেড়ে গিয়েছেন, $4 উপরে চলে গেছে, যেটা $3 নিচে থাকে। সো দিস আর কনসার্নিং সিচুয়েশন ফর রিপাবলিকান পার্টি। আর আপনি যে যুদ্ধের কথা বললেন যে 30 দিনের পরে, যেটা এখনো পর্যন্ত মেজরিটি লিডার খুন যে বা তারা কিন্তু এই ধরনের কোনো কিন্তু বিল বা কোনো কিছু এখনো পর্যন্ত আনেন নাই। তো আমার কাছে মনে হচ্ছে না তারা কিন্তু দে আর অলসো ডিভাইডেড, রিপাবলিকান পার্টি বিপদেও ডিভাইডেড। এখানে সবচেয়ে এখন যেটা আমার কাছে সমস্যাগ্রস্ত মনে হয়, ডেমোক্রেটিক পার্টির লিডারশিপ টোটালি একদম কোয়াইট। সাক শুমার, জেফরি হাকিম, আমরা কোনো সময় এরকম দেখি নাই যে একটা যুদ্ধ চলাকালীন সময়ে যেখানে অর্থনীতির গতি, সরি যেটা বললো, আমি যেটা বললাম, ইরান যে একেবারে বিপর্যস্ত হয়ে গেছে, আমেরিকাও কিন্তু অর্থনীতি আপনারা দেখবেন, এটা তো আমরা কিন্তু কোনো কিন্তু সঠিক কোনো খবর পাচ্ছি না। 13 জন মারা গিয়েছেন, যেটা স্যার বলছিলেন যে আলটিমেটলি উই ডো নট নো। কারণ যুদ্ধের সময় প্রপাগান্ডা হয়, যুদ্ধের সময় কিন্তু আপনার দেখা যায় অনেক সময় দেখা যাচ্ছে ডিসেপশন হয়, এর সঠিক তথ্য কিন্তু আমরা পাচ্ছি না কোথায় কি হচ্ছে আর কি। So all these things, might go against the Republican Party. If I am President Trump, আমার কাছে মনে হয় enough is enough. We have won our victory. Let's get back and concentrate on the national economy and take care of our জি, people that live সকল and livelihood. পক্ষের শুভবুদ্ধির উদয় হলে হয়তো সেটি হবে। প্রফেসর ডক্টর মহসিন পাটোয়ারি, আপনি যদি কিছু যোগ করতে চান, না হয় আমরা শেষ করে দেবো আজকের মতো। না, প্রফেসর মাহবুব যে কথাটা বললেন, যে সে একটু ডেমোক্রেটিক পার্টির কোয়াইটনেস এর উপর একটা করেছে। জি, প্রফেসর সাহেব শুনো, মানি তো এক জায়গা থেকে আসে না। এই প্রাইমারিতে মানিটা তো এক জায়গা থেকেই আসে, সুতরাং এই কয়েনের এই পিঠ ওই পিঠ আর কি। শুধু প্রগ্রেসিভ যে লোকগুলো আছে, প্রগ্রেসিভ লোকগুলো একটু একটু হইচই করে। বার্নি স্যান্ডার্স, রাইট? বার্নি স্যান্ডার্স কিছু লোককে এক্সপোজ করে দিয়েছে, কিন্তু ওই যে সিনেটের যে ভোটের ফলে কিছু লোককে এন্ডারেজ করছে। এই যে ইভেন নিউ জার্সির যে তোমাদের সিনেটর, কি জানো নাম ওর, ইয়াং সিনেটর, হ্যাঁ তোমাদের সিনেটর, সেও তো ভোট দিচ্ছে এটার পক্ষে ভোট দেয় নাই, চাক শুমার দেয় নাই, রাইট? তারপরে আমি ডেমোক্রেটদের কথা বলছি, ক্যালিফোর্নিয়ার একজন আছে যে নতুন হয়েছে, যে সে দেয়নি। সুতরাং এই যে ডেমোক্রেটিক পার্টির লোকদেরও চেহারা এক্সপোজ হয়ে যাচ্ছে আর কি। আসলে তারা কি চায়, রাইট? 1000 পাউন্ডের বোমা দিয়া মানুষের ওখানে মারবা। আমি সারপ্রাইজ ইভেন কিং এখানে আসা, সে লেবানন যুদ্ধের কথা কিছু বলে নাই, গাজার যুদ্ধের কথা কিছু বলে নাই, ইরান যুদ্ধের কথা কিছু বলে নাই, শুধু ইউক্রেনের যুদ্ধের কথা বলছে, রাইট? স্যার এখন পলিটিশিয়ানদের মনে রাখা বড় ডিফিকাল্ট, কারণ দে আর নট ডুইং এনিথিং ইম্প্যাক্টফুল। সুতরাং ইম্প্যাক্টফুল কিছু না করলে এদের নাম মনে রাখা খুব ডিফিকাল্ট। এটা তবে তোমার ওই যে মানি, মিডিয়া, পলিটিক্স, এটা যদি তুমি ঠিক করতে না পারো, লবিং গ্রুপকে যদি কন্টেইন করতে না পারো, এটা থাকবেই। মানুষের তো ভিতরে এক কথা বলে, কিন্তু সামনে বলতে চাচ্ছে না,
সবাই চিন্তা করে যে প্রাইম দিন মিনিস্টার শেষে সবাই নিজস্ব রাজনীতি নিয়ে ভাবছেন এবং নিজের স্বার্থটাই সবার আগে দেখছেন বলেই হয়তো বিশ্বব্যাপী এই যুদ্ধ বিগ্রহগুলো চলছে। এবং এর মধ্যে আমরা তো জানি যে কিংস চার্লস এখন আমেরিকার সফরে আছেন। আমরা হয়তো আগামী কালকের অনুষ্ঠানে তার পুরো সফরের বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যে আমেরিকার সঙ্গে ব্রিটেনের সম্পর্ক উন্নয়ন কতটা হলো, কিংবা এই যুদ্ধ ইস্যুতে দ্বিমতটা কতটা থেকে যাচ্ছে। তবে এখন পর্যন্ত ইরান এবং আমেরিকা যুদ্ধের সবশেষ পরিস্থিতিগুলো দর্শকদেরকে জানানোর চেষ্টা করেছি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় এবং মতামতের জন্য, এবং দর্শক যারা দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।